আজকে প্রশ্ন দেখেন, আমরা আলোচনা করব গুহা চিত্র বলতে কি বুঝো, বিভিন্ন দেশের গুহা চিত্র সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা গুহা চিত্র কি সেটি জেনে নেব। প্রাগৈতিহাসিক যুগে যখন মানববসতির প্রধান আশ্রয়স্থল ছিল বিভিন্ন পর্বতের গুহা, এই সময় এরা গুহার দেয়ালে সাধারণ ছবি আঁকতো। এই সকল ছবিকে সাধারণভাবে গুহা চিত্র বলা হয়। এটি সাধারণ সংজ্ঞা, একদমই সাধারণ সংজ্ঞা। তাহলে এখানে আপনারা শুধু এখানে গুহা চিত্র কাকে বলে এই বর্ণনাটুকু নিয়ে নেবেন, তারপর বাকিগুলো আপনাদের না জানেন কোনো সমস্যা নেই। তারপরে গুহা চিত্রের বিষয়বস্তু। তাহলে প্রথমে আপনারা কি গুহা চিত্র কি সেই সংখ্যাটা নিবেন এখান থেকে, যে প্রাগৈতিহাসিক যুগে যখন মানব গোষ্ঠীর প্রধান আশ্রয়স্থল ছিল বিভিন্ন পর্বতের গুহা, এই সময় এরা গুহার দেয়ালে ও ছাদে নানা ধরনের ছবি আঁকতেন। এই সকল ছবিকে সাধারণত গুহা চিত্র বলে। তারপর গুহা চিত্রের বিষয়বস্তু ছিল কি? উপস্থিত বিষয়বস্তু হিসেবে এ সকল চিত্র অঙ্কিত হয়েছিল হাতের ছাপ, সাংকেতিক চিহ্ন, প্রাণীর চিত্র। এ সকল ছবির ভিতরে কিছু আঁকা হয়েছিল রং ব্যবহার করে, কিছু আঁকা হয়েছিল পাথরের দেওয়া খোদাই করে। ওরা রিলিফ ধর্মী কিছু ছবিকে ভাস্কর্য রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। গুহা চিত্রের সাংকেতিক চিহ্নগুলো ছিল কোনো কিছুর প্রতীক, এর ভিতর দিয়ে কোনো বার্তা প্রকাশ করা হতো, যা আমাদের কাছে এখন দুর্বোধ্য মনে হলেও এদের অর্থবহ ছিল। এই বিষয়বস্তুটা আপনারা হালকা করে দিয়ে দিবেন। তারপর বিমূর্ত চিহ্ন, তারা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, নখাকৃতি, বিন্দু, উন্মুক্ত কোণ, ক্রস চিহ্ন, রেখা চিহ্ন, চিরনিরূপ, পাকাকার, হৃৎপিণ্ডকার, অর্ধবৃত্ত, ডিম্বাকৃত, এই যে বিভিন্ন আড়াআড়ি রেখা, লম্বা লম্বা রেখা, বিভিন্ন চিহ্ন তারা ব্যবহার করেছেন, যার কোনো অর্থবহ নাই, যেগুলো বিমূর্ত হিসেবে মানে আমরা এখন বুঝে থাকি, বা সেই সময়ে তারা তাদের ভাষায় সেগুলো ব্যবহার করেছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো বিমূর্ত রূপে প্রকাশ পেয়েছে। তারপর আপনার প্রাণের অবয়ব চিত্রণ, অর্থাৎ তারা যখন শিকারে যাইত তার আগে তারা গুহার দেওয়ালে প্রাণীর ছবি অঙ্কন করে, অর্থাৎ যে পশুটি তারা শিকার করতে চায় সেই পশুটি তারা গুহার দেওয়ালে অঙ্কন করে তার গায়ে বারবার তীর নিক্ষেপ করতো, যাতে করে তারা সহজে পশুটিকে বধ করতে পারে। দেশে দেশে গুহা চিত্র। এবার দেখেন এখানে সুন্দর করে কিন্তু কোন দেশে কোন গুহা চিত্র পাওয়া গেছে সেটি কিন্তু আলোচনা করা হয়েছে এখানে, যে ইন্দোনেশিয়ার প্রাপ্ত প্রাচীনতম গুহা চিত্র, আলতামিরা গুহা চিত্র স্পেন, গুহার ছাদে আঁকা চিত্র সমূহ কি কি ছিল, লাস্কো গুহা চিত্র, তারপরে ক্যাকাডু রক আর্ট অস্ট্রেলিয়ায়, তারপর আপনার সোবে গুহা চিত্র, আফ্রিকার অন্তরীপ গুহা চিত্র, ভারতের ভীম বেটাকায় প্রাপ্ত গুহাচিত্র, মাগোরা গুহাচিত্র বুলগেরিয়ায়, মাগোরা গুহাচিত্র কোথায় পাওয়া গেছে? বুলগেরিয়ায় পাওয়া গেছে। তবে কুয়েভা ডি লাস মানুস, এই গুহাচিত্রটি পাওয়া গেছে আর্জেন্টিনায়। এই যে আপনার এখানে আপনার 5-7টা গুহাচিত্র বর্ণনা দিয়ে দেবেন, তাহলে প্রশ্ন কিন্তু আমি অনেক ছোট করে দিলাম, যে আপনাদের মূলত প্রশ্নের উত্তর লিখতে হবে গুহাচিত্র কি এটুকু লিখে দিবেন। আর যদি কেউ মনে করেন যে এর ভিতর থেকে কিছু বাদ দিয়ে আপনারা সম্পূর্ণটা লিখে দেবেন, তাও হবে। আমি এখানে বিস্তারিত আলোচনা করছি, কিন্তু আপনার লেখার সময় একটু সংক্ষেপে লিখবেন। আমি মনে করেন এখানে ভূমিকা সহ গুহাচিত্রের প্রাথমিক যে ধারণা সেটা দিয়ে দিয়েছি, তারপর গুহাচিত্রের বিষয়বস্তু দিয়েছি, তারপরে বিমূর্ত চিহ্নগুলো কি কি ছিল সেগুলো দিয়েছি, তবে প্রাণীর অবয়ব চিত্র অঙ্কনের সময় তারা কি কি প্রাণীর ছবি অঙ্কন করছে সেগুলো দিয়েছি। তারপর দেশে দেশে যে গুহাচিত্রগুলো পাওয়া গিয়েছিল আমি 5 থেকে 7টা বর্ণনা দিয়েছি। আপনারা এভাবে পয়েন্ট গুলো লিখবেন, আপনার পয়েন্ট গুলো সব লিখবেন, কিন্তু বর্ণনার সময় একটু কম দিবেন, তাহলে দেখবেন যে আপনারা ফুল মার্ক পেয়ে যাচ্ছেন। 10-এর মধ্যে আপনারা অনায়াসে 7-8 পেয়ে যাবেন। এই যেভাবে লেখা আছে এই ধারাবাহিকতা যদি আপনারা লেখেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে
10-এর ভিতরে 7, 8 অবশ্যই পাবেন। তো আপনার 50 নম্বর। তাহলে আপনি যদি 4টা বড় প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 10 মার্কে, আর আপনার আর একটা টিকা লিখতে হবে। টিকা মনে হয় 4টা লিখতে হবে, 4টা কি 2টা টিকা লিখতে হবে। 2টা টিকা যদি লেখেন তাহলে আপনার 5 5 10। আর এইদিকে আপনার এই যদি 4 7 28 হয়, আর ওইদিকে যদি আপনার 3 3 6 হয়, 34, এই 35। স্যার টিকা লিখতে হবে স্যার। কি টিকা স্যার 4টে লিখতে হবে। আরেকবার বলেন। স্যার বলছি টিকা 4টে, ওই যে প্রশ্ন দেখাইছিলেন। ও আপনার কতটা? হ্যাঁ, এবার বলেন। স্যার বলছিলাম যে টিকা 4টে লিখতে হবে, ওই যে একদিন প্রশ্ন দেখাইছিলেন তা 4টে ছিল স্যার। নেটওয়ার্কের সমস্যা হলে শুনতে পারেন, আরেকবার একটু বলেন যদি। স্যার বলছিলাম যে টিকার বিষয়টা বলছিলেন 2টা, তা 2টা না স্যার, টিকা 4টে লিখতে হবে। ওই যে একদিন প্রশ্ন দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, এক একবার এক এক রকম পড়ে, বুঝছেন? এটা ও কোনো আচ্ছা। নির্দিষ্ট নাই যে এক এক সময় এক এক রকম পড়বে। আপনার কোনোবার 2টা বলতে পারে, কোনোবার 4টা বলতে পারে, এরকম। জি স্যার। তো মনে করেন যে আপনারা 50-এর ভিতরে অনায়াসে আপনারা 35 36 পেয়ে যাচ্ছেন। এই যেভাবে লেখা আছে এইভাবে লিখলে আপনারা 40 পেয়ে যাবেন, যেভাবে লেখা আছে। আর আপনি যদি এখান থেকে কাটছাট করে লেখেন তা আপনার 35-এর নিচে আসবে না, সবসময় 35-এর উপরে থাকবে। সুতরাং রিটেন নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এখন প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো আপনাদের বলে দিয়েছি, যেগুলো প্র্যাকটিস করাচ্ছি, এইগুলো যদি আপনারা সুন্দর করে প্র্যাকটিস করে ধরে রাখতে পারেন তাহলে এখানে আপনারা এরকম 35 36 পেয়ে যাবেন অনায়াসে। তাহলে তো আপনার লাগবে কত? আপনার যে যা লাগবে তার থেকে অনেক বেশি থাকছে। আচ্ছা কাজী কাজল, আপনার এই এটা ঠিক আছে কি দেখবেন? স্যার জিমেলটা এতগুলো ঠিক কি আছে? সব মনে থাকে কোন? দেখেন তো, জি কাজী স্যার। কাজল 101 জি @gmail.com, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি আপনাকে মেল করছি, দেখেন মেলটা যায় কিনা। শিকারাই যেন কি বলছিলেন? বলছিলাম স্যার এত বেশি বেশি লেখা মনে কি থাকবে না সব পরীক্ষার সময়? তা তো মাঝেরটা তো বাদ যাবে না এমনিতেই। কথা শোনা যায় না আপনারটা। বলছি স্যার এত সবগুলো লেখা পরীক্ষার সময় লিখতে কি আর সব মনে থাকবে না? এমনিতেই তো মাঝেরটা বাদ যাবে না। শিকারা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি, এবার বলুন, আগে বুঝতে পারেনি। বলছি স্যার এতগুলো লেখা পরীক্ষার সময় তো আর সব হুবহু মনে থাকবে না, মাঝখান থেকে কিছু কিছু তো বাদ যাবেই। ওই জন্য তো আমি আপনার ওই যে মার্ক ছেড়ে দিয়েছি। আমি তো 8 9 করে ধরতাম সম্পূর্ণ লিখলে, কিন্তু আমি তো এই জন্য ছেড়ে দিয়েছি, আমি 6 7 করে ধরছি। আপনারা এর থেকে কাটছাট করে যাই ও লিখবেন না, তখন 6 7 নম্বর পেয়ে যাবেন। বুঝতে পারছি। স্যার কথা বলছিলাম স্যার।
স্যার শুনছেন স্যার? স্যার ওইটা স্যার 01 হবে স্যার, কাজী কাজল 01 gmail.com স্যার। স্যার 101 হবে না এখানে স্যার। স্যার কথা বোঝা যাচ্ছে? দেখেন তো সবাই জিমেলটা একটা চেক করেন আপনারা। আর আপনাদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি না, কারণ হেডফোনের সমস্যা হচ্ছে মেবি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনার একটু শিটটা চেক করুন। জি স্যার, আজকে সকাল থেকে